দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম। এই সিস্টেম যদি বাংলাদেশে চালু হয় তাহলে মানুষের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই সিস্টেম কি বাংলাদেশে আসা সম্ভব? আমরা কি এমন রাজনীতি বাংলাদেশে কখনো দেখতে পাবো? সারা বিশ্বকেই এই রাজনীতিতে চলতে হবে। এই দিনের জন্যই অপেক্ষা করতেছিল। পুরা পৃথিবী শাসন করতে পারতো, পুরা পৃথিবী উচিত শিক্ষা দিতে পারে না, সারা জীবনের জন্য শিক্ষা পায়। নানান বিষয়ে বড় বড় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। অনেক বড় বড় সংস্কার সরকার বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সালাহ ওবায়েদ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রুমিন ফারহানা। ইশরাক হোসেন তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন অথবা আইন ভঙ্গ করে থাকেন তাহলে সরকার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে? দর্শক, আওয়ামী লীগ স্টাইলে দেশ পরিচালনার স্বপ্ন দেখছে বিএনপি। রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না, সংবিধান পরিবর্তন করা যাবে না, এরকম নানা ইস্যুতে বিএনপির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কঠিন পদক্ষেপ গ্রহণ করেছেন, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তারা দেশ চালাবে। আসলে বর্তমান তরুণ তরুণীরা যে কতদূর এগিয়ে গিয়েছে সেদিকে তাদের খবর নাই। আগামী নির্বাচনে দেখা যাবে যে নতুন তরুণ তরুণীদের ভোটের মাঝে কোন দিকে ভারী হয় পাল্লা। সেই পাল্লা ভারীটা এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছেড়ে জামাত এবং এনসিপির দিকেই দেশের মানুষ বেশি চিন্তা করছে। রাষ্ট্রপতির সাথে আর প্রধানমন্ত্রীর সাথে সরকারের ভারসাম্য আনার জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবে বিএনপি একমত হতে পারছে না। প্রধানমন্ত্রীর কাছে ওই ধরনের শক্তি আর ওই পাওয়ার এখন সংস্কার কমিশন রাখতে চাচ্ছেন না, যেটার কারণে হাসিনার একনায়কতন্ত্র কায়েম করার সুযোগ পেয়েছিলেন। দুর্নীতি করে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে বিদেশে পাচার করার সুযোগ পেয়েছিলেন আওয়ামী লীগ। সেই সুযোগ আর বর্তমান সংস্কার কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দিতে চাচ্ছে না। কিন্তু বিএনপি এখানে বাদ সাজার চেষ্টা করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন রাখলাম যে বিএনপি যেই স্বপ্ন দেখছে আওয়ামী লীগ স্টাইলে অথবা বিএনপির পুরাতন আগে দুইবারের স্টাইলে রাষ্ট্র পরিচালনা করবে, সেই স্টাইলে আজকের যে তরুণ সমাজ, আজকে যারা জন্ম নিয়েছে, যাদের বয়স এখন 30 থেকে 40-এর ভিতরে, তারা অনেকেই ভোট দেন নাই। নতুন যারা ভোটার হয়েছেন, যাদের বয়স এখন 18। এখন এনসিপি আবার দাবি করেছে 16 বছরের তরুণ তরুণীরাও জানি ভোট দিতে পারে। যদি 16 বছরের তরুণ তরুণীরা ভোট দেয়, জামাত দাবি করেছে প্রবাসী 1.5 কোটি মানুষ যেন ভোট দিতে পারে। যদি জামাতের সেই 1.5 কোটি প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে যা, তখন বিএনপির ঘরে মানে যে আশার আলো জেগে বসে আছে যে তারাই সরকার গঠন করবে, 200-র মতো আসন নিয়ে বিএনপি সরকারে যাবে, যেটার পক্ষে আমিও 2 দিন আগেও কথা বলতাম। কিন্তু আজকে সংস্কার কমিশনের সাথে বিএনপির যে দূরত্ব বাড়ছে, বিএনপির যে দূরত্ব তৈরি হচ্ছে, এগুলা কিন্তু লাইভ ভিডিও আমরা দেখতে পাচ্ছি। ঢাকায় বসে কে কার সাথে কি কথা বলছে, কে কার সাথে হাত মিলাচ্ছে, রাতের আধারেও কে কার সাথে চা কফি খাচ্ছে, কার বন্ধু কে হচ্ছে, এই সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের মানুষ হিসাব নিকাশ করা শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ভোট দিবে। শোনা যাচ্ছে যে এনসিপি আর জামাতের ভিতরে ইতিমধ্যে আসন নিয়ে কথা হয়ে গিয়েছে। ঢাকার মধ্যে নাহিদ ইসলাম আসন পাচ্ছে, কুমিল্লার মধ্যে এনসিপি আসন পাচ্ছে, আরো যেখানে যেখানে এনসিপির পাওয়ারফুল নেতা আছে এবং যারা নিট এন্ড ক্লিন, দুর্নীতির সাথে জড়িত নাই, অনেকের বেলা অনেক কিছু, অনেক গল্প আমরা ইতিমধ্যে শুনেছি, তাদেরকে বাদ দিয়ে জামাত এনসিপির নিরঙ্কুশ বিজয় আসতে পারে। নিট এন্ড ক্লিন যারা এনসিপির তরুণ তরুণীরা আছে, অনেক ডাক্তার, উচ্চশিক্ষিতা মেয়েরা আছেন এনসিপিতে, যাদেরকে জামাত সমর্থন দিবে এবং ইসলামী দলগুলা সমর্থন দিবে আগামী পার্লামেন্টের জন্য। তখন ভোটের হিসাব নিকাশটা গত 54 বছরের হিসাব নিকাশ পাল্টিয়ে ফেলবে বলেই অনেকে মনে করছে। আমাকে একটা সুযোগ দেন, মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী, আমাকে একটু সুযোগ দেন আপনাদের ইজ্জত করার। Allow me to respect you. Allow me to love you. Allow me to portray you as a good human being. প্রত্যেকদিন সংস্কার ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলতো, এরা সংস্কার বলতেছে। আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিচ্ছি আমরা, তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে। এই ব্যাটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে? শব্দ তো দুইটা না, বিএনপি আর বিজেপি, খালি যেটা বাদ, রাইট? এই লোকটা কি করে? বিএনপি করে না বিজেপি করে? এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ, আপনি যে বলছেন বিএনপি কোনো সংস্কার চায় না, আপনি এইমাত্র বলছেন না? আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না, রাইট? এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে? বিএনপি বিজেপি, এই লোকটা কি করে? তো এই লোকটা যদি এই কথা বলে থাকে, আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার? ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল, আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না, কিন্তু আপনি কি দিস ইজ দ্য আর্লি সাইন অফ আলজাইমার অর পার্কিনসন অর সামথিং এলস?
এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না। বিএনপির কিছু বেশ্যাল নেতা আছে, বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে, তার ভিতরে আপনি একজন, মির্জা আব্বাস একজন। ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সানা ওবায়দ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রমিন ফারহানা। আপনাদের যখন নৈতিকতা থাকে না, আপনারা নীতি কথা শোনা। আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন, আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে? অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি করে নাই মির্জা ফখরুল। মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আব্দুল আউয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আপনি, আপনার ভাই এখন ঠাকুরগাঁয়ে বৈশা বৈশা আপনার নাম বেচা, এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন না? নানান বিষয়ে বড় বড় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপি রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, ঐক্যমত্য কমিশনে যাই ঘটুক না কেন, অনেক বড় বড় সংস্কার সরকার বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। এটা একটা ভালো মুভ। কারণ কয়েকটা বিষয়, যে একদম জনগুরুত্ব সম্পন্ন বা জনসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমত হতে হবে। তবে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে কোনো ঐক্যমত, এটার কোনো কার্যকারিতা আমি দেখি না। গণভোটের মাধ্যমে যদি ঐক্যমত হওয়া যায়, সেটা একটা প্রকৃত ঐক্যমত, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ঐক্যমত ছাড়া একটা দেশের সরকারের অথরিটি রয়েছে কিছু কাজ করার, জনগণের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। একটা সরকার মানে সেটা করতে পারে। যেমন রাজনৈতিক দলগুলো তো সেম, রাজনৈতিক দলগুলো বলে যে তারা জনগণের প্রতিনিধিত্ব করে, দ্যাটস গুড। কিন্তু ওই দল যে সিদ্ধান্ত নেয় সবকিছু কি তাদের দলের নেতাকর্মীদের জিজ্ঞেস করে না? হায়েস্ট অথরিটি তারা সিদ্ধান্ত নেয়। যেমন বিএনপি কিংবা জামাত যেসব বিষয়ে একমত বা একমত না যেগুলো বলে ঐক্যমত কমিশনে, বিএনপি জামাতের কর্মীদের কাছে জিজ্ঞেস করে নেয়, করে না। সরকারও সেম, সরকার অনেক কিছু জনগণের কাছে জিজ্ঞেস করবে, আবার সরকার হিসেবে অনেক কিছু জিজ্ঞেস করবে না। এটাই সিস্টেম। কারণ একদম সব জনগণের কাছে যাবে, এটা সম্ভব নয়। এজন্য সরকার কিছু বিষয় সংস্কারের উদ্যোগ নেবে, এবং বড় বড় ছোটখাটো বিষয় না, যেমন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে, এরকম ছোটখাটো বিষয় না। জনপ্রশাসন সংস্কারের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরকার কাউকে জিজ্ঞেস না করে বা আলাপ আলোচনা ছাড়াই বাস্তবায়ন করতে যাচ্ছে। এটা একটা চমৎকার উদ্যোগ হবে। এবং শুধু সংবিধান সংশ্লিষ্ট বিষয়, এখানে সরকারের কিছু বৈশিষ্ট্য আছে যে কিছু মৌলিক বিষয় তারা জনগণের সাথে আলোচনা করবে, মানে পলিটিক্যাল পার্টির সাথে প্রয়োজনে গণভোট করবে। অন্যান্য বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে। সভরেন্টি দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল সভরেন্টি, আর একটা হচ্ছে এক্সটার্নাল সভরেন্টি। ইন্টারনাল সভরেন্টির অর্থ হচ্ছে এটা যে দেশের জনগণের উপর সিদ্ধান্ত এক্সিকিউট করতে পারবে, সরকারের সংজ্ঞার মধ্যে এটা বলে। রাষ্ট্র ব্যবস্থাপনাই হচ্ছে এটা, যে সরকার সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করবে। এটা সবকিছু জনগণের অনুমতি নিয়ে করবে না, আর সবকিছু জনগণ বুঝবেই না। যেমন ল অফ ট্যাক্সেশন, এখানে কি হবে, এটা কি জনগণ বুঝে? তাদের কাছে জিজ্ঞেস করা হবে না। এরকম উদাহরণ দিলাম। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত। দেখেন, এই জনপ্রশাসন, এটা বিএনপির সাথে রিলেট করে আলোচনা করতে চাই। কারণ কি, এই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছিল বিএনপি, এবং পদত্যাগ দাবিতে বিএনপি পন্থী কিছু আমরা, খালেদা জিয়ার সাবেক সচিব ভাইরা অনেকে আন্দোলন করেছিল, কিন্তু কাজ কিন্তু হয়নি। এখন সেই সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হবে, কিন্তু বিএনপির কাছে জিজ্ঞেস করা হবে না, সরকার সিদ্ধান্ত নেবে। তো এটা একটা গুড মুভ, যে বিএনপিকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো বিএনপি যা চাচ্ছে সেটা হচ্ছে না, হবে না। শেষ পর্যন্ত ভেবেছিল যে তাদেরকে ক্ষমতা নিয়ে দিবে না, এটা হয়তোবা গোপন সমঝোতা হতে পারে, কিন্তু জনগণ টিকতে দিবে না। ওই জায়গা থেকে সরকারের হাত ধরে জনগণ ফিরিয়ে আনবে। গত 16 জুন 2025 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন মিয়া সভা সভাপতিত্ব করেন। এখানে একটা বিষয় দেখেন, বিএনপি এই সুপারিশমালা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করে, সুপারিশমালাও ঠেকাতে পারেনি এবং এখন বাস্তবায়নও ঠেকাতে পারবে না। কারণ এখানে জনপ্রশাসন এই সংস্কার, এটা এই বিএনপি আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ দলদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্নীতির বন্দোবস্ত না থাকলে এই দল মানুষ কেন করবে? অতএব দুর্নীতি তাদের লাগবে, নইলে তাদের রাজনীতি থাকে না। চান্দাবাজি না থাকলে বিএনপি আওয়ামী লীগ কর্মীরা কেন করবে? আবার নেতারা দুর্নীতির সুযোগ না থাকলে কেন করবে? বিএনপি আওয়ামী লীগের চরিত্র এটাই। কিছু লোক আছে ভালো, দুই দলেই ডেফিনেটলি, আওয়ামী লীগও আছে ভালো, বিএনপি আছে। তবে কিছু লোক, নির্লোভ, যারা আসলে বিএনপি আওয়ামী লীগ করে দেশের জন্য আছে, আমি চিনি। তবে এই সংখ্যাটা বিএনপির চেয়ে আওয়ামী লীগে বেশি। ভালো লোক বিএনপির চেয়ে আওয়ামী লীগে বেশি। এখন আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা পেয়েছে বা যেভাবে সবকিছু দখল করতে পেরেছিল, ওইভাবে যদি বিএনপি দখল করতে পারতো, তারা আওয়ামী লীগের চেয়ে খারাপ হতো। সবাই জানানো হয়, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার আর জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান 6টি কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে, সেসব কমিশন সরকারের নিকট সংস্কার প্রস্তাব দাখিল করেছে।
ওই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ঐকমত্যের মধ্যে জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। দেখেন এখানে ওই দলে জাতীয় ঐকমত্য কমিশন কি ডিল করবে, শুধু সংবিধান সংশ্লিষ্ট কিছু বিষয়, সব কিন্তু না। তবে যে সকল সংস্কার প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছে। তো এখানে একটা বিষয় যে সংস্কার বলতে আমরা যা বুঝি তার মধ্যে সর্বোচ্চ 2% 3% এটা গণভোট নিয়ে করলে হবে, বাকিটা ডক্টর ইউনূস সরকার তারা করে দিবে, এটা আলোচনায় আনবে না কারোর সাথে, কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এটা ওপেন থাকবে, স্বচ্ছতা ভিত্তিতে থাকবে যে এই সুপারিশমালা এসেছে এগুলো বাস্তবায়ন করছে। কোনোটা যদি জনবিরোধী হয় তখন জনগণ প্রতিবাদ করবে। খাঁচার ভিতরে না, এটা হচ্ছে একটা জঙ্গল, শের কি জঙ্গল, মানে বাঘেদের জঙ্গল। সেই জঙ্গলে বিমানটা আইসা কই জানি নাই হয়ে যায়, কেমনে কোথায় নাই হয়, কি ভৈরা ভৈরা পাঠায়, এ নিয়ে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি ইরানকে একদম অন্তর থেকে। সত্যি সত্যি রাশিয়া এবং চীনের একটা সাপোর্টিং তো অবশ্যই ইরান ডিজার্ভ করে। ইরান ইসরায়েল যুদ্ধে চীনকে আমরা দেখেছিলাম কূটনৈতিকভাবে ব্যাপক প্রটেস্ট করতে, কিন্তু তথ্যসূত্র বলছে শুধুমাত্র কূটনৈতিকভাবে না, ইরানকে প্লেন ভৈরা ভৈরা বিভিন্ন ধরনের মেশিনারিজ পাঠাচ্ছে চীন। আর চীন এবং ইরানের মধ্যে একটা খেলা চলতেছে, যেই খেলাটা নিয়ে সারা বিশ্বের মাথা ঘুরতেছে, যে ঘটনাটা কি। ইসরায়েলে হামলার পর থেকে ইরানের যে মিত্র শক্তিগুলো আছে তাদের ফ্লাইটকে ট্র্যাক করছে কারা? পশ্চিমারা। ট্র্যাকের মাধ্যমে এক রহস্যময় ঘটনার ইঙ্গিত মিলেছে। আপনার আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, পশ্চিমাদের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের একটা প্রতিবেদন বলছে যে চলমান যুদ্ধের ঠিক একদিন পর, মানে ইরান ইসরায়েল পাল্টা হামলার ঠিক একদিন পর চীন থেকে রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে। একটা নাম একদিন একটা নিউজ দিচ্ছিলাম, এরপর একে একে আরো কয়েকটি বিমান চীনের উপকূলীয় শহর ছেড়ে রওনা হয়েছে। সাংহাই থেকে আবার আজকেও আরেকটা বিমান রওনা হয়েছে। বলা হচ্ছে এ নিয়ে বেশ কয়েকটি বোয়িং 747 বিমানগুলো ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্রেকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান, তারপর উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করছে। এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ করে ফ্লাইট ট্রেকিং সিস্টেম থেকে বা আন্তর্জাতিক মনিটরিং যে রাডার সিস্টেম আছে বিমানের, সেই রাডার সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য লুক্সেমবার্গে দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশে যায়নি। মানে ইরানের ফ্লাইটটা চীনের ফ্লাইটটা দেখানো হচ্ছে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এই অঞ্চলগুলো দিয়ে বিমানটা যাবে ইউরোপের লুক্সেমবার্গ বিমানবন্দরে, কিন্তু লুক্সেমবার্গ বিমানবন্দরে কোনো বিমান পড়ছে না। একের পর এক চীনের ফ্লাইটগুলো ইরানের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনার এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, মানে যারা বিমান খাত নিয়ে কাজ করেন, এই বোয়িং 747 বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনেও ব্যবহৃত হয়। চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা নিয়ে ইতিমধ্যে ইসরায়েলের অভিযোগ ছিল গোপনে ইরানকে মেশিনারি সাপোর্ট দিচ্ছে চীন। আর এরপর পরই এই কার্গো ট্রান্সপোর্টগুলোর হঠাৎ করে ইরান সীমান্তে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দেওয়া হচ্ছে, এটাই দাবি করা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থা INSS এর গবেষক টুভিয়া গেরিং সে বলছে, চীনার সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয়, তবে সম্ভাবনার 99% এটাই সামনে নিয়ে আসছে। এদিকে ফ্লাইট অপারেটর লুক্সেমবার্গ ভিত্তিক কার্গোলেক্স দাবি করছে তাদের ফ্লাইটগুলো ইরানি আকাশপথ ব্যবহার করেনি, এমনকি কোনো ফ্লাইট চীন থেকে তাদের এখানে এসে পৌঁছায়নি। প্রশ্ন হচ্ছে যাচ্ছে কোথায়? দেখেন, প্রযুক্তিতে চীনও তো সবার বাবা চাচা, তারা একটা লেভেলে খেলে, তো সেই লেভেলে চীনের এই সক্ষমতা আছে পশ্চিমাদের চোখে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।